আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা গ্যালারকিন মেথডস নিয়ে কথা বলবো। বেসিক্যালি গ্যালারকিন মেথড দিয়ে আমাকে পরীক্ষায় দুই ধরনের কোয়েশ্চেন হতে পারে। যেমন গত বছর একটি প্রশ্ন আসছিল এমন, সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম, অর্থাৎ 11 বেসের 7 নম্বর কোয়েশ্চেনটা আসছে, বলা হচ্ছে ইউজিং ফোর লিনিয়ার এলিমেন্টস, অর্থাৎ লিনিয়ার এলিমেন্ট ব্যবহার করে একটা রেজাল্ট হতে পারে। আবার অন্যটি ঠিক সেম বেসে একটা প্রশ্ন আসছে যে এমন, ডিটারমাইন টু প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন টু দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম, অর্থাৎ টু প্যারামিটার, অর্থাৎ প্যারামিটার শব্দটা উল্লেখ থাকবে প্রশ্নের মধ্যে। এবং প্যারামিটার থাকলে কীভাবে করা যায় এবং প্যারামিটার না থাকলে কীভাবে করা যায় সে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। সো প্রথমত আমি সেটা সে ব্যতিক্রমভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল পয়জন ইকুয়েশন ইজ দ্যাট ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়ার এজ বাউন্ডারি লাইজ বিটুইন 1 আপ টু 3। ইনিশিয়াল ভ্যালু একটা কন্ডিশন দেওয়া আছে এবং বাউন্ডারি কন্ডিশন কিন্তু আমাকে দেওয়া আছে। বলা হচ্ছে সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম, কিছু বলা না, অর্থাৎ আমি 2 এলিমেন্ট ব্যবহার করতে পারি কিংবা 3 এলিমেন্ট ব্যবহার করতে পারি। যেমন আমি আবারও বলি, 11 বেসের যে প্রশ্নটা গতবার আসছিল সেখানে বলা হচ্ছে ইউজ ইন 4 লিনিয়ার এলিমেন্টস। সো যেহেতু কিছু উল্লেখ নেই, সো আমরা 2 এলিমেন্টস ব্যবহার করতে পারি, 3, 4 যে কোনো এলিমেন্টস ব্যবহার করতে পারে। তো গ্যালারকিন ইকুয়েশন পারার জন্য প্রথমত আমরা একটু গ্যালারকিন ইকুয়েশন চিনে নিই। সো প্রথমত আমাকে একটি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। সো আমি এই অংশে একটু নোট করার চেষ্টা করছি। এই যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেওয়া থাকবে, যেমন 2 ক্যাটাগরি বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমার পরীক্ষায় আসতে পারে। 2 ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ডি ডিএক্স অফ পি অফ এক্স ডিওয়াই ডিএক্স এবং কিউ অফ এক্স ইউ অফ এক্স আর অফ এক্স ইকুয়াল টু 0, প্রথম ক্যাটাগরি থাকবে। যদি এই প্রথম ক্যাটাগরির যদি কোনো বাউন্ডারি ভ্যালু প্রবলেম যদি দেওয়া থাকে, তখন মডিফাইড গ্যালারকিন ইকুয়েশনের ফর্মটা হবে ঠিক এইরকম, অর্থাৎ সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন, জে এর পরিচয় কি সেটা আমরা পরে বলবো। সো লোয়ার লিমিট এবং আপার লিমিট পি অফ এক্স আর আই ডিএক্স আর জে ডিএক্স, কিউ অফ এক্স আর আই এক্স আর জে এক্স, এ থেকে বি আর এক্স আর আই এক্স ডিএক্স, পি অফ এক্স ইউ প্রাইম এক্স আর আই এক্স, লোয়ার লিমিট বসাবো আপার লিমিট বসাবো। অর্থাৎ প্রথম অংশে আমরা পি অফ এক্সের সাথে আর আই হচ্ছে একটি হেড ফাংশন বলা হয়, এটিকে হেড ফাংশনকে ডিফারেন্সিয়েট করেছি, আর আই আর জিকে ডিফারেন্সিয়েট করছি, কিউ অফ এক্সের জায়গায় তাদেরকে গুণ করেছি, আর কোনো কাজ করিনি। যদি আমার বাউন্ডারি ভ্যালু প্রবলেম যদি এই সেকেন্ড ক্যাটাগরি যদি হয়, তখন মডিফাইড গ্যালারকিন ইকুয়েশনটি হবে এই ক্যাটাগরির, অর্থাৎ জাস্ট আগে প্লাস ছিল এখন মাইনাস হবে। এই হচ্ছে একটা বিষয়। সো আমরা আর কথা না বাড়িয়ে প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। এটি অবশ্যই একটি বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যেহেতু ইনিশিয়াল কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। সো এটি কার সাথে মিলে যায়? নিঃসন্দেহে এটি প্রথম এই যে দ্বিতীয় অংশের সাথে মিলে যায়, যেহেতু একটি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। সো আমরা যদি এই অংশকে যদি আমরা এই অংশের সাথে যদি কম্প্যারিজন করি, তাহলে পি অফ এক্সের মান হবে, অবশ্যই পি অফ এক্সের মান হবে 1। সো আমরা এখানে লিখে দিতে পারি পি অফ এক্সের মান হবে 1 এবং কিউ অফ এক্সকে এখানে আছে নেই, অর্থাৎ কিউ অফ এক্সকে আমরা বলতে পারি 0 এবং আর অফ এক্সকে আমরা বলতে পারি -2, অর্থাৎ বাম পাশে যদি নিয়ে আসি তখন -2 হয়ে যাবে। সো এখানে সেই বিষয়টা আমি আবার বলছি, এই অংশের সাথে যদি আমি আমার যে ইকুয়েশনটি আছে সেটা যদি কম্প্যারিজন যদি করি, তাহলে আমার রেজাল্টটা কত আসতেছে? আমার রেজাল্টটা কিন্তু এই যে পি অফ এক্স ইকুয়াল টু 1, কিউ অফ এক্স ইকুয়াল টু 0, আর অফ এক্স ইকুয়াল টু -2। আশা করে বুঝতে পারছি। এখন আমি স্যারের হ্যান্ড নোট এখানে বেশ অনেক বড় সড়োভাবে কোশ্চেনটি সলভ করা হয়েছে। সো আমি এইভাবে সলভ করবো না, ঠিক আছে? সো আমি এমনভাবে সলভ করার চেষ্টা করবো যেন অ্যান্সারটা সঠিক হয় এবং এখানে বেশ অনেকগুলি পৃষ্ঠা, 1, 2, 3, 4, 5, 6 পৃষ্ঠা ম্যাথটা সলভ করছে। সো আমি আর কম পৃষ্ঠা করার চেষ্টা করবো। সো আমি চলে যাচ্ছি, কোশ্চেনটা সলভ করার চেষ্টা করছি। প্রথমত আমি কী করলাম, আমার যে একটি বাউন্ডারি দেওয়া ছিল 1 থেকে 3, সেই বাউন্ডারিকে আমরা প্রথমত 2টি লিনিয়ার এলিমেন্টে ডিভাইড করে নিলাম। প্রশ্ন যদি বলা হয় না ইউজ ইন 4 লিনিয়ার ফাইনাইট এলিমেন্টস, তখন আমরা 4 ভাগে ভাগ করতাম। যেহেতু কিছুই বলে দেওয়া নাই, সেই জন্য আমি কী করলাম, 2 ভাগে ভাগ করে নিলাম। এখন যেহেতু আমার নোট পেয়েছি কই দিয়ে 1টি 2টি 3টে আমার নোট পেয়েছি, এগুলো হচ্ছে আয়ের মান অবশ্যই। এখন প্রথমত আমার এক্সের মান ছিল 1, এখানে ইনিশিয়াল কন্ডিশন, লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 3। সো আমার 1 থেকে 3 মধ্যে আমরা লিখলাম। এখন অবশ্যই এই অংশটা তার মধ্যবিন্দু হবে, সেই জন্য 1 থেকে 3 মধ্যবিন্দু আমরা নির্ণয় করে ফেলতে পারলাম।
প্রথমত আমি আমার এখানে যেভাবে করার চেষ্টা করছি সেটি হচ্ছে টোটাল লেখার ধারাবাহিকতা আমি বজায় রাখার চেষ্টা করছি। কেউ যদি চায় সে অনেক কিছু স্কিপ করতে পারে। প্রথমত আমরা মনে করে নিয়েছি যে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ইউ আমরা ইভ্যালুয়েট করব, ইউ এর একটা ট্রায়াল সলিউশন হতে পারে। সে ট্রায়াল সলিউশন হচ্ছে ইউ অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 1 to 3 ইউ অফ জে আর অফ জে। সো এখন যেহেতু আমার নোট আছে একটি, দুইটি, তিনটি, সেজন্য জে এর মান হবে 1 2 3। আশা করে বুঝতে পারছি। এখন সবসময় মনে রাখতে হবে, এখন আমার এই যে নোটগুলিতে আমার অবশ্যই ইউ এর একটি কি থাকবে, ভ্যালু থাকবে। এখানে ইউ বলতে বোঝাচ্ছি আমরা ইউ অফ এক্স। সেই ইউ অফ এক্সের রেজাল্টগুলিকে হচ্ছে বলা হয় নোডাল ভ্যালুস। সেই নোডাল ভ্যালুসকে আমরা ইউ জেড টিল্ডে দ্বারা প্রকাশ করছি। সেই বিষয়টা এখানে বলে দেওয়া আছে যে ইউ জেড টিল্ডে বি দ্য নোডাল ভ্যালুস অ্যান্ড আর জে বি দ্য রুফ অর হেড ফাংশনস, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। হেড ফাংশন নাথিং বাট এটি একটা শেপ ফাংশন। সো আমার হেড ফাংশন এবং শেপ ফাংশন সবসময় কী হবে, সমান হবে। যেহেতু আমি এলআই এক্স দিয়ে প্রকাশ করছি, আমরা ইতিমধ্যে জানি যে শেপ ফাংশন তিনভাবে বের করা যায়। একটি হচ্ছে L1 এক্সের সাপেক্ষে করা যায়, এক্স প্রাইমের সাপেক্ষে করা যায়, জিটের সাপেক্ষে করা যায়। সো আমি এখানে এক্স প্রাইমের সাপেক্ষে করার চেষ্টা করছি। এখন এক্স প্রাইমের একটা পরিচয় আছে, এক্স প্রাইমকে বলা হয় লোকাল কোঅর্ডিনেট। সবসময় মনে রাখতে হবে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান বলতে আমি যদি একটি এলিমেন্ট যদি নিই, আমি ওয়ানকে নিলাম, তাহলে এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান, এক্স ওয়ানের মান হচ্ছে টু। আমি যদি টুকে যদি নিই, এক্স ওয়ানের মান হবে টু, এক্স ওয়ানের মান হবে টু, এক্স টু এর মান হবে থ্রি। এই বিষয়টি বোঝানো হচ্ছে। অর্থাৎ এক্স ওয়ান বলতে এখানে বোঝাচ্ছে আমি যে ইন্টারভেল নিব বা যে লিনিয়ার এলিমেন্ট নিব সেই এলিমেন্টের লোয়ার লিমিট। সো আমি আবারও রিপিট করছি, এখানে এলআই এক্স বা এলআই এক্স প্রাইম হচ্ছে সেই ফাংশন। এখন সেই ফাংশন নির্ণয়ের আমরা সেই ফাংশনগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম গত লেকচারগুলিতে। এখন আমরা যে এই যে আমার যে লিনিয়ার এলিমেন্ট, এই 1 থেকে 2 থেকে 3 দুটো এলিমেন্ট, তো আমি প্রতিটি এলিমেন্টের ল্যাম্পটাকে মনে করলাম এল। তাহলে এল প্লাস এল অর্থাৎ 2l সমান কী হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। অর্থাৎ আমরা বলতে পারি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, অর্থাৎ আমার 1 আসছে। অর্থাৎ লেন্থ আমি এল এর মানটা পেয়ে গেলাম, এল এর মানটা আমার জরুরি। এখন ফর লিনিয়ার এলিমেন্ট ই হ্যাভিং দ্য লেন্থ এল, আমরা L1 এক্স প্রাইম মান জানি, L2 এক্স প্রাইম মান, খুবই সিম্পল, 1 মাইনাস এক্স প্রাইম বাই এল এবং এক্স প্রাইম বাই এল, এগুলো আমরা সবাই জানেন। যেহেতু আমাকে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটি অবশ্যই আমার সেকেন্ড ক্যাটাগরির ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো, সেই জন্য আমার মডিফাইড গ্যালারকিন ইকুয়েশনটি কিন্তু এরকমই হবে, দ্বিতীয়টার মতো করা হবে। সো সেই জন্য আমি দ্বিতীয়টার মতো লিখলাম। এখানে একটা মিস্টেক আছে, এটা মাইনাস হবে অবশ্যই। সো এখন আমরা যে কম্পারিজন যদি করি, আমাকে প্রশ্ন দেওয়া ছিল ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এখানে পি অফ এক্সের মান কত, আমি সেখানে লিখি পি অফ এক্সের মান হচ্ছে 1, পি অফ 0 এটা হচ্ছে -2। সো আমরা জাস্ট মানগুলো এখানে বসালাম। এখন লোয়ার লিমিট 1 ছিল, আপার লিমিট 3 ছিল, সেই জন্য বিষয়টি এমন হয়েছে। সো মানগুলি বসানোর পর আমি একটা রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা কিন্তু আমি এখানে লিখলাম। লিখার পর আমরা বাম পাশে সবসময় আমরা ডিফারেন্সিয়েশনের যে অংশটুকু আছে, যেমন ডিডিএক্স অফ আর আই, ডিডিএক্স অফ আর জে, সেই অংশগুলিকে বাম পাশে রাখবো, আর বাকি সবগুলিকে আমরা ডান পাশে ফাটিয়ে দিব। এখন এই অংশটাকে অর্থাৎ 1 থেকে 3 ডিআরআই ডিএক্স, ডিআরজে ডিএক্স এবং ডিএক্স, এই পুরো অংশটাকে আমি কে আই জে মনে করলাম, এবং এই যে পুরো অংশটা সেটাকে আমি এফ আই মনে করলাম, এই যে পুরো অংশ তাকে আমরা এফবি মনে করলাম। অর্থাৎ সামনে যতগুলি কোয়েশ্চেন থাকবে সকল কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এইভাবে বিবেচনা করব। এই বন্ধু স্যার যে অ্যাসাইনমেন্টগুলি দিয়েছিলেন সেখানে এরকম অনেকগুলো কোয়েশ্চেন ছিল। আমার অ্যাসাইনমেন্টে আমি এখন এই ম্যাথটা যেভাবে সলভ করছি এগুলি বিস্তারিত করে দেওয়া আছে। সো এখন আমরা এই পুরো অংশটাই কী মনে করলাম, অর্থাৎ এখানে আই এর মান 1 থেকে 3, জে এর মান হচ্ছে 1 থেকে 3। সেই মানগুলি যখন আমরা বসানোর পর কিন্তু আমরা একটি ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান পেয়ে যাবো, 1 1 1 2 1 3। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্স আমরা কে দ্বারা প্রকাশ করলাম, এবং নোডাল ভ্যালুসগুলো দিয়ে U1, যেহেতু আমার এখানে 3টা নোড আছে, তাহলে ইউজের 3টা মান পাবো, U1 U2 U3 3টা ভ্যালু পাবো। সেই 3টা ভ্যালু দিয়ে অবশ্যই আমি একটা ম্যাট্রিক্স বিবেচনা করতে পারি, সেই জন্য আমি এইভাবে লিখলাম। এখন এফ দিয়ে সিমিলারলি একটা ম্যাট্রিক্স পাবো, বি দিয়ে একটা ম্যাট্রিক্স পাবো, সেই জন্য এই পুরো অংশটাকে আমরা এইভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। তাহলে যে কোনো একটা প্রশ্ন দিলে আমরা সবসময় এইরকম ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো। এখন আমি ইতিমধ্যে বলেছিলাম আমরা 1 থেকে 3 ডিআরআই ডিএক্স, ডিআরজে ডিএক্স, ডিএক্স, এই অংশটাকে আমি কে আই জে বিবেচনা করছিলাম, সেই অংশটাকে বেসিক্যালি এখানে বলে দিয়েছে। অর্থাৎ কে আই জে সমান হচ্ছে এই পুরো অংশটা, ডিএক্স ডিআই ডিজে ডিএক্স, এই অংশটা আমি এখানে বললাম। এখন আমি ইতিমধ্যে বলেছি যে আমার হেড ফাংশন এবং শেপ ফাংশন সবসময় কী হবে, সমান হবে। সেই জন্য আমি যেমন আর আই এর পরিবর্তে আমি এল আই লিখতে পারি, অর্থাৎ
R1 এক্সের পরিবর্তে আমি L1 এক্স লিখতে পারি, এক্স প্রাইম লিখতে পারি। R2 এক্সের পরিবর্তে আমরা L2 এক্স প্রাইম বলতে পারি, এটি বোঝানো হয়েছে। তো এখন আমি এখানে Ri এর পরিবর্তে Li লিখলাম, Rj এর পরিবর্তে Lj লিখলাম, আশা করি বুঝতে পারছি। এখন সিমিলারলি আমরা যাকে Fi মনে করেছিলাম, অর্থাৎ এই অংশের জন্য 1 থেকে 3 - 2 Rix dx, এই পুরো অংশটাকে আমি Fi মনে করছিলাম, সেই কথাটা এখানে বলে দিয়েছিলাম। এখানে বেসিক্যালি উপরে ই দ্বারা বোঝাচ্ছে যে কোনো ইন্টারভ্যালের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এখন সেই মানটা আমি Ri এর পরিবর্তে জাস্ট Li বসালাম। এখন সিমিলারলি আমার Bi সমান কি ছিল, আমরা এই পুরো অংশটাকে Bi মনে করেছিলাম, সেই অংশটা এখানে লিখেছি Bi। এখন আমার P অফ এক্সের মানটা কত ছিল এখানে, এই সময় আমরা বসে লিখলাম। সো এখন জাস্ট আমার আপার লিমিট বসাবো এক্সের জায়গায়, লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট বসালে 3 হয়, এখানে 3 হয় লিখলাম, লোয়ার লিমিট বসালে 0 হয়। সবসময় মনে রাখতে হবে আমার এই যে লোয়ার লিমিট এটা সবসময় 0 হবে, তো আলটিমেটলি আমার এই পুরো অংশটা 0 হয়ে যাবে, সেটা আমি বাদ দিয়ে দিলাম। আর সবসময় আপার লিমিট যেখানে বসাবে, এই 3 তো আমার আপার লিমিট, তাই না? এখন আপার লিমিট যেখানে বসবে সেই অংশটা 1 হয়ে যাবে। তো 1 হয়ে গেলে আমার প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে রেজাল্ট দেওয়া ছিল, প্রশ্নে আমাকে বলা হয়েছে এই যে আপার লিমিট অর্থাৎ U'3, অর্থাৎ আপার লিমিট বরাবর রেজাল্ট হচ্ছে 6, সেই জন্য আমি আপার লিমিট এই জায়গায় 6 বসাতে পারি, 6 Ri 3 বললাম, এটা 0 হয়ে গিয়েছে। সো এখন বি সমান কী হবে, যেহেতু আমরা দুটো এলিমেন্টে ভাগ করেছিলাম, আমার নোডাল ভ্যালুস আসবে 3টি, সেই জন্য আমাদের অবশ্যই এরকম 1/3 এর একটি ম্যাট্রিক্স আসবে। সো এখন এই অংশে Ri 3 এর সহগটা কত 6, এই সহগটি হবে শেষ এলিমেন্ট, আর বাকিগুলো 0 0 হয়ে যাবে। ব্যাখ্যা দিচ্ছি না, আপাতত এতটুকু মনে রাখতে পারে, উপরে সবগুলো 0 হবে, যেহেতু 3 হয়েছে। আমার যেহেতু নোট যেহেতু 3টা ছিল, এরকম 3টা নোট ছিল, সেই জন্য 1টা 2টা 3টে এলিমেন্ট আমরা নিব, শেষের জায়গায় এই কোএফিসিয়েন্টটা লিখে দিব, অর্থাৎ আমি এখন বি এর মান পেয়ে গেলাম। আমাদের টার্গেট হচ্ছে এখন এই যে 1 নং ইকুয়েশনে এফ এর মান বের করা, বি এর মান, কে এর মান বের করে বেসিক্যালি এখানে বসাই দিয়ে সলিউশন করা। এখন আমি চাচ্ছি কে এর মান নির্ণয় করব। সো কে সমান আমি কী লিখেছিলাম, কে আই জে সমান এই অংশটুকু লিখেছি। এখন আই জে এর পরিবর্তে আমি 1 1 বসাতে পারি, 1 2 বসাতে পারি, 2 1 বসাতে পারি, 3 3 বসাতে পারি। এখন প্রথমত আমি আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1 বসালাম, তো বসালে আমার রেজাল্টটা কী হবে, ঠিক এরকমই একটা রেজাল্ট আসবে, অর্থাৎ কে 1 1 একটা রেজাল্ট আসবে। এখন 1 1 যদি বসাই আমার কি আসবে, ডি L1 dx প্রাইম, ডি L1 dx প্রাইম dx প্রাইম। সো এখন সবাই লক্ষ্য করছি আমরা এই যে ডি L1 x প্রাইম একটা রেজাল্ট ছিল 1 - x প্রাইম বাই এল। এখন এই পুরো অংশকে যদি আমি x প্রাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, 1কে করলে হবে 0, x প্রাইমকে যদি x প্রাইমের সাপেক্ষে করে হবে 1, অর্থাৎ আমরা ডি এই পুরো অংশটাকে যদি x প্রাইমের সাপেক্ষে করি তাহলে আসবে -1/l। ঠিক সিমিলারলি আমি এখানে লিখেছি L1কে যদি আমরা x প্রাইমের সাপেক্ষে যদি করি -1/l আসবে, এই অংশটা করলেও -1/l আসবে। তো আমার রেজাল্টটা চলে আসছে, এই পুরো অংশটাকে আমি ক্যালকুলেশন যখন করবো 0 থেকে l এর মধ্যে, আমাদের যেহেতু l এর মান 1 আমরা নির্ণয় করেছি ইতিমধ্যে, সো আমরা l এর মানটা বসে ক্যালকুলেশন করতে পারি, হ্যাঁ, অথবা l এর মানটা শেষের দিকে বসালে চলবে। আমার রেজাল্টটা আসছে 1। সব মজার বিষয়টা হচ্ছে আমরা স্যারের শিটের মধ্যে যে কাজটা করছেন, বিশাল একটা কাহিনী করেছেন, কে এর মান নির্ণয় করার ক্ষেত্রে অনেক লম্বা চড়া একটা কাজ করছেন। আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি ধাপে ধাপে নির্ণয় না করে কে এর যে টোটাল রেজাল্টটা একবার নির্ণয় করে ফেলব। একবার নির্ণয় করার জন্য আমি যে কাজটা করলাম, শুধু একটা ভ্যালু নির্ণয় করলে হবে। এটা 1 যেহেতু আসছে, সবচেয়ে মজার বিষয় 1 1, আমার যেহেতু একটা এলিমেন্ট নিয়ে কাজ করছি, সো 1 1 রেজাল্ট হবে 1 সবসময়, 1 1 2 2 এই রেজাল্ট হবে সবসময়। যেমন আমি এখানে সেকেন্ড অর্ডার যদি ম্যাট্রিক্স বিবেচনা করি, কে 1 1, কে 1 2 হবে, কে 2 1, কে 2 2 হবে, অর্থাৎ এই যে ডায়াগোনাল ভ্যালুগুলি সবসময় ইকুয়াল হবে। সো এখন যেহেতু আমার কে 1 1 যেহেতু 1 আসছে, ঠিক 2 2টা 1 আসবে, এবং বাকি ভ্যালুগুলি তাদের বিপরীত হবে, অর্থাৎ এখানে প্লাস আসলে মাইনাস হবে, মাইনাস আসলে প্লাস হবে। সিমিলারলি আমি এখানে লিখেছি 1 2 2 1, আমি কিন্তু এলিমেন্ট 1 এর জন্য হিসাব করছিলাম, আমার এলিমেন্ট কিন্তু দুটা ছিল, একটা ছিল এই এলিমেন্ট 1 এরকম ছিল, আর একটা ছিল কিন্তু এরকম, এখানে x এর মান 1, x এর মান 2, x এর মান 2 ছিল, x এর মান 3 ছিল, এখানে একটা এলিমেন্ট ছিল। এখন আমরা প্রথমটার জন্য যে রেজাল্টটা পেয়েছি, সিমিলারলি আমরা দ্বিতীয়টার জন্য কী পাবো, সেম রেজাল্টটা কিন্তু এখানে আমরা পাবো। সিমিলার আমি লিখলাম। এখন কে এর মান কী হতে পারে, যেহেতু আমার 3টে এলিমেন্ট যেহেতু আছে, যেহেতু নোট যেহেতু 3টা, তাহলে কে এর অর্ডার হবে 3/3, অর্থাৎ এখানে 9টা উপাদান আসবে, এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। সো আমি কীভাবে লিখি একটু আমি বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ বিষয়টি। সো আমরা প্রথমে এই যে 1 পেয়েছি, তো 1টা লিখে ফেলছি, এই যে 1 লিখলাম। সো এদিকে মাইনাস হবে, এদিকেও মাইনাস হবে। এখন কর্নারে কী হবে, এই অংশটা আমরা সিমিলারলি আবার লিখলাম, ঠিক আছে। এখন আমরা
বাকি অংশগুলোর জন্য আবার লিখব। কীভাবে লিখব? সিমিলারলি এই অংশে এই যে ওয়ান প্রথমটার জন্য ঠিক 1 -1 -1 1 লিখলাম। এখন এই পুরো অংশটা আমরা যদি আমার এরকম যদি 9টা উপাদান যদি থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, আমরা প্রথমে এই 4টা ব্যবহার করছি, তাই না? এই পুরো রেজাল্টটাকে আমরা 4টা ব্যবহার করছি। এখন আমরা এই দ্বিতীয় অংশে আমরা একই রেজাল্টগুলো আবার বসাবো। তাহলে একই রেজাল্ট যদি আবার বসাই তাহলে কি হবে? এখানে 1 বসাতে হবে, -1 -1 1, এই জায়গাগুলো আমরা 0 লিখে দিব। এখন এই অংশে আমার কি হয়েছে? এই অংশে একই রেজাল্টটা দুইবার আসছে না, সেই জন্য আমরা এখানে যোগ করে দিব। এটা হচ্ছে কাজ। অর্থাৎ প্রথম রেজাল্টটা এখানে আবার আসছে। এই যে আমার প্রথমে কী ছিল এখানে? প্রথমে আমার রেজাল্টটা ছিল, প্রথমে ছিল 1 -1 1। আমি একটু কালো বক্স করে দেখাই। আমার প্রথমে এই রেজাল্টটা ছিল, আমি সেই সেম রেজাল্টটা কিন্তু আবার বসাচ্ছি 1 -1 1, আমি কিন্তু আবার বসালাম। তাহলে এই যে প্রথম উপাদানটা আবার রিপিট হয়েছে না এখানে, সেই জন্য আমি পরীক্ষা যেভাবে করবো বেসিক্যালি, এখানে 1 আছে তো আমি 1 লিখলাম, -1 -1 1। এই যে 1টা যেহেতু আবার লিখেছি, এই 1 সাথে 1টা যোগ করে দিবে, অর্থাৎ 1 এরকম লিখবো, এদিকে -1 -1 1, অর্থাৎ আমার এখানে 0 হয়ে গেছে। খালি যে এটা 0 দিয়ে ফিল আপ করে দিব, অর্থাৎ আমার রেজাল্ট আসছে কত? আমার রেজাল্ট আসছে 1 -1 0 -1 2 0 আসছে 0 -1 1। এখন আমি কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু নির্ণয় করার পর কে এর মানটা নির্ণয় করে ফেলেছি। আর সেটার মধ্যে যে কাজটা করা হয়েছে বিশাল একটা কাজ কারবার। এই যে 3 পৃষ্ঠা লাগছে শুধু কে এর মানটা নির্ণয় করার জন্য, 3 পৃষ্ঠা লাগছে। সো আমি এই কাজটা মিনিমাইজ করার চেষ্টা করছি। সিমিলারলি এখন আমরা এফ এর মান নির্ণয় করবো। কে এর মান যেহেতু পেয়ে গেলাম, 1 নম্বর আমার টার্গেট আছে, এখন কে এর মান পেয়ে গেছি, বি এর মান ইতিমধ্যে চলে আসছে, এফ এর মানটা বের করা। সো এফ এর মান বের করার জন্য ঠিক সিমিলারলি আমরা F1 বের করলাম। ওই যে এখানে এফ বিবেচনা করছি সেখানে F1 বসাই দিলাম। সো আমার -2 0 থেকে L1 এক্স প্রাইম কিন্তু আমরা বলতে পারি, সবসময় লিমিট কিন্তু 0 থেকে L হবে। সো এক্স প্রাইমের মানটা আমরা জানি, সেই মানটা হুবহু বসিয়ে দিলাম। এখন আমরা চাইলে ক্যালকুলেটর সাহায্যে ফুল রেজাল্টের সলিউশন করতে পারি। আমরা প্রথমে এখানে এল এর মানটা বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেটর সাহায্যে কিন্তু সলিউশন করতে পারি, অনেকে বিষয়টি ইতিমধ্যে জানি। তারপর আমরা এই যে ক্যালকুলেটর সাহায্যে, যে কোনো ক্যালকুলেটর সাহায্যে আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন যে রেজাল্টটুকু থাকে সেখানে মানগুলি বসিয়ে আমরা হিসাব করে ফেলতে পারবো। সো আশা করি সবাই পারবো, সেজন্য আমি দেখাচ্ছি না। সো ভ্যালু ইভ্যালুয়েট করার পর এখানে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা কত আমরা একটু দেখে নিই। এখন আমি স্যার ক্যালকুলেটর সাহায্যে, আমি বেসিক্যালি ক্যালকুলেটর সাহায্যে সলভ করবো। সবসময় যে এরকম সহজ হয় বিষয়টা কিন্তু এমন না। এখন ক্যালকুলেটর আমার কী করা যায় না, এক্স প্রাইম কিন্তু ওঠানো যায় না। সেই জন্য আমরা এই অংশে এক্স প্রাইম পরিবর্তে আমি ক্যালকুলেটরে শুধুমাত্র এক্স উঠিয়েছি, এই যে এক্স উঠিয়েছে। আমি এই অংশটা পুরোপুরি আমি ক্যালকুলেটর উঠালাম, জাস্ট সমান প্রেস করলাম, আমার কিন্তু রেজাল্ট আসছে -1। সো আমার এই অংশে রেজাল্ট আসছে -1। যেহেতু আমার একটা রেজাল্ট কি চলে আসছে, -1 চলে আসছে। সো এখন এই অংশ যদি -1 হয়, সো আমার এই অংশটা যদি -1 আসছে, সো F1 যেখানে আসবে সবগুলো রেজাল্টে আমার কী হবে, -1 হবে। সো এই অংশটা আমার -1 হবে। এখন F2 নির্ণয় করার জন্য যে কাজটা করতে হয়, এখন F2 এর ক্ষেত্রে কী হবে, F2 যদি আমরা নির্ণয় করি বেসিক্যালি কী হবে, -2 0 থেকে L, এই যে L2 x প্রাইম dx এক্স প্রাইম। এখন আমার -2 আছে, 0 থেকে L এর মান হচ্ছে L থাকলো আপাতত, L2 এক্স প্রাইম মান হচ্ছে এক্স প্রাইম বাই L dx প্রাইম। এখন এই যে -2 আমার 0 থেকে 1 এক্স প্রাইম বাই 1 dx। এখন যেহেতু এখানে কি আসছে আমার এক্স, শুধুমাত্র এই অংশের সাথে এই অংশের পার্থক্য কোন জায়গায়, এখানে 1 মাইনাস ছিল, এখানে 1 মাইনাসটা নাই। আমরা এখানে 1 মাইনাস এক্স প্রাইম বাই L ছিল, এখানে শুধুমাত্র এক্স প্রাইম বাই L। সো আমরা ক্যালকুলেটর সাহায্যে ইজিলি করতে পারি। এই অংশে আমি জাস্ট এইভাবে -1 অংশটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর জাস্ট সমান প্রেস করলাম, আমার রেজাল্ট কত আসছে, তাও -1 আসছে। সো আমি সেই মানটা এখানে 2 এর জায়গায় সব -1 লিখে দিলাম, এই যে -1 লিখে দিলাম। এখন আমি একটু চালাকি করি কি, এখানে আমরা প্রথমটা আমি এরকম সোজাসুজি লিখবো, এই যে একটু লিখলাম তো, এবং 2 এর বিষয়গুলিকে আমি একবার নিচে লিখব। নিচে লিখে আমি কী করবো, এখন এই অংশটা এই অংশ অ্যাডজাস্ট করলাম, একটা ফাঁকা রয়ে গেল। হ্যাঁ, আমরা এই দুটো অংশ যোগ করে দিব, অর্থাৎ আমার F সমান কত আসবে, F সমান প্রথমে আসবে এখানে -1, -1 সাথে -1 যোগ করলে কত হবে, -2 হবে। এই অংশ কত, এখানে এই পাশে তো কিছু নয়, তাহলে -1। আমি আবারও বলছি, আমি সোজাসুজি ফাঁকা যায়, এই দ্বিতীয় অংশটা একটু একবার নিচে লিখে -1 লিখলাম, এই দুটো যোগ করে দিলাম, এই অংশটা নিচে থাকলো। তাহলে আমি F এর মানটাও পেয়ে গেলাম। এখন আমি F এর মান পেলাম, এর মান, বি এর সব F এর মান পেয়েছি, F এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, কে এর মান পেয়েছি, কে এর মান, F এর মান, এই মানগুলি পেয়েছি, তাই না? সেই মানগুলো আমরা এক নম্বর বসিয়ে দিই, বসা দিলে কিন্তু আমার রেজাল্ট চলে আসবে। সো বসা দিলাম এক নম্বরে, যথাযথ আমার রেজাল্ট চলে আসছে। এখন মজার বিষয়টা হচ্ছে এই জায়গায়
প্রশ্নে কিন্তু আমাকে একটা রেজাল্ট কিন্তু দিয়েছিল, অর্থাৎ এই যে U1 দিয়েছিল। এর অর্থ হচ্ছে যখন আমার এই যে লিমিট যখন আমরা বিবেচনা, এখানে 3টা কিন্তু নোট ছিল, এটাকে আমরা 1 বলছিলাম, এটাকে 2 বলছি, এটাকে 3 বলছি, তাই না? 1-এর যে ক্ষেত্রে নোডাল ভ্যালুটি হয় সেটা হচ্ছে U1, এটা হচ্ছে U2, এটা হচ্ছে U3। তাহলে আমার U1 দেওয়া আছে, তাই না? সো U1 যেহেতু দেওয়া আছে, সো U1 নির্ণয় করার দরকার নেই। সো আমার টার্গেট হচ্ছে U2 এবং U3 নির্ণয় করা। যেহেতু আমার 3টা ইকুয়েশন চলে আসছে এখানে, আমি যদি গুণ করে যে সিম্পলিফাই করে আমার 3টা ইকুয়েশন আসবে। এখন আমার টার্গেট হচ্ছে U1-কে আমি ব্যানিশ করবো। U1 তো আমার দরকার নেই, তাই না? আমি একটা কথা লিখেছি, ইনসার্ট ইন দ্য এসেনশিয়াল কন্ডিশন, অর্থাৎ U1-এর যে রেজাল্টটুকু দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের ডিরিচলেট কন্ডিশন কিংবা এসেনশিয়াল কন্ডিশন অ্যান্ড ইগনোর ইন দ্য ফার্স্ট ইনভ্যালিড ইকুয়েশনস। এখন ফার্স্ট ইনভ্যালিড ইকুয়েশন আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ প্রথমটা গুণ করলে একটা ইকুয়েশন আসবে না, সেটা আমরা বাদ দিয়ে দিব। আমি বাদটা কীভাবে দিব? খুবই সহজ, আমি একটু বলে দিচ্ছি। আমার প্রথমে এই যে প্রথম যে রেখাটা মনে মনে এই লাইনটা বাদ দিয়ে দিব, একেবারে বাদ। প্রথম অংশটুকু একেবারে বাদ দিয়ে দিবে, একেবারে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন আমার এখানে প্রথম কলমটা আমি বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে? 2 - 1 - 1 2 থাকে। আমি সে অংশটা লিখে ফেললাম, 2 - 1 - 1 1 লিখে ফেললাম। লিখার পর যেহেতু আমার U1 যেহেতু বাদ পড়ে গেছে, U2 আছে, U3 আছে। এই যে U2 আছে, U3 আমি লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ডান পাশে আমি কী লিখবো? এখন ডান পাশে আগে থেকে কত ছিল? আমি আগে যে দুটো রেজাল্ট ছিল আমার এটা তো আমার এর মান ছিল, তাই না? এটি ছিল আমার বি এর মান, ম্যাট্রিক্স বি এর মানে ছিল আমার এই অংশটা, আর এটি ছিল আমার কে এর মান, তাই নয় কি? এখন এই দুটো অংশ আমি যোগ করবো, যোগ করে একটা রেজাল্ট আসছে। এখন সেই যোগফলটা কত আসছে? -2 আসছে, 5 আসছে। এখানে -2 এবং 5 আসছে। আমি -2 এবং 5 কিন্তু লিখে দিয়েছি আগে ভাগে। আমরা যে কাজটা করব, U1-এর যে রেজাল্টটুকু দেওয়া থাকবে, আমি আবার বলছি, U1-এর যে রেজাল্টটুকু দেওয়া থাকবে সেই রেজাল্ট দিয়ে আমরা এই যে কলামটাকে, যাকে আমি লাড্ডু বানিয়ে রাখলাম, সেই অংশটাকে আমরা গুণ করব। গুণ করলে কত হবে? 1 দিয়ে যখন -1কে গুণ করবো, -1 হবে। 0কে গুণ করলে 0 হবে। গুণ করার পর রেজাল্টটাকে আমরা ওই বাম পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ এই গুণ করার পর এই পুরো রেজাল্টটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ এই যে 1 দিয়ে যে আমার ইনিশিয়াল যে কন্ডিশনটা ছিল, সে কন্ডিশন দিয়ে আমি -1কে গুণ করলাম, অর্থাৎ -1 হবে। সেই -1কে আমরা এখান থেকে মাইনাস করে দিব, অর্থাৎ গুণ করাবো, সেটাকে ডান পাশে মাইনাস করবো। আমি 0কে যদি গুণ করি, রেজাল্টটা কি আসবে? 0 আসবে। আমরা ডান পাশে যা সেটা মাইনাস করে দিব। তার রেজাল্ট আমার কত আসছে? রেজাল্টটা আসছে -2 - 1, দিস ইস হচ্ছে আমার -1 আসবে, আর এই অংশটা কি আসবে? 5 আসবে। সো এখন আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতেই পারি। এখন সলভ করার জন্য, যার অবশ্যই সবাই পারে, সো আমরা সলভ করতে যাচ্ছি। সো আমরা সলভ করলাম, জাস্ট কোএফিসিয়েন্টগুলো বসাই। 2 - 1, তারপর হচ্ছে এখানে -1, তারপর হচ্ছে -1 1, দেন হচ্ছে 5। সলভ করলাম, সলভ করার একটা রেজাল্ট চলে আসছে কত? 4 আসছে। এর আমার রেজাল্ট চলে আসছে 9, তাহলে 4 এবং 9, তাহলে U2 U3 চলে আসছে। আর U1 তো আমরা আগে থেকে জানতাম, তাহলে আমার 3টা রেজাল্ট কিন্তু চলে আসছে। তাহলে এই 3টা রেজাল্ট কিন্তু একটা সম্পর্ক আছে। যদি আমি U-কে যদি U of X যদি মনে করি, তাহলে এটাকে আমি এক্স স্কোয়ার বিবেচনা করতে পারি। কারণ কারণ আমার যে নোটগুলো আমরা বিবেচনা করছিলাম, সেখানে x = 1 ছিল, x = 2 ছিল, x = 3 ছিল। এই অংশটা যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 1, এটি ছিল U2, এবং এই অংশটি ছিল U3। আমি x এর জায়গায় যদি 1 বসাই এখানে, তাহলে আমি এই যে U1-এর যে রেজাল্ট সেটা পেয়ে যাচ্ছি। আর যদি 2 বসাই x এর জায়গায়, 4 পেয়ে যাচ্ছি। 3 বসালে এই অংশটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে কোয়াড্রেটিক রেজাল্ট হয়, সেই জন্য আমার রেখাটা এরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আশা করি বুঝতে পারছি। সো আমার পরবর্তী ভিডিওতে আমরা এই অংশে যেহেতু আমরা 2 ইকুয়াল লেন্থ নিয়ে কাজ করেছি, আমরা 4th ইকুয়াল লেন্থ নিয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ।